সবাইকে স্বাগতম। আপনি দেখছেন ভোট আড্ডা। আজকের বিশেষ আলোচনা বেলডাঙ্গা প্রতিশ্রুতি বনাম বাস্তবতা। মুর্শিদাবাদের এই গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্রে একদিকে রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, অন্যদিকে উন্নয়নের একাধিক প্রশ্ন এখনো অমীমাংসিত। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সব মিলিয়ে বেলডাঙ্গার মানুষ কি পাচ্ছেন, আর রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হচ্ছে, সেই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক বিশ্লেষক মতিউর হক সাহেব। দাদা, আপনাকে স্বাগতম আমাদের। তো প্রথমে আসি, এই রাজনৈতিক পরিস্থিতিতে বেলডাঙ্গায় নতুন নতুন শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি, এবং ভোটের রাজনীতি, তার সঙ্গে ভোটের অঙ্ক বদলাচ্ছে। প্রশ্নটা আপনাকে সরাসরি করি যে এটা কি উন্নয়নের রাজনীতি, না ভোটের অঙ্ককে পূর্ণ বিন্যাস করা একটা প্রচেষ্টা হিসেবে আপনি দেখছেন? দেখুন, বিষয়টা হলো শুধুমাত্র বেলডাঙ্গা নয়, বিগত 2-3 দিনের মধ্যে থেকে যে আমরা যদি একটু লক্ষ্য করি যে সারা ভারতবর্ষে জাতীয় রাজনীতিতে একটা পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। একদম একদম সঠিক বলেছেন। যে বিভিন্ন কারণে সংবিধানকে অনৈতিকভাবে পাল্টে দেওয়া, সেই খেলা কিন্তু বিজেপি প্রথমবার ধাক্কা খেল। বিরোধীরা সংঘবদ্ধ হয়ে এমন সময়ে একটা বিল আটকে দিয়েছে। তার প্রভাব রাজ্যে যেমন আছে, জেলায় আছে, বেলডাঙ্গাতেও আছে। বেলডাঙ্গার মানুষ এখন একত্রিত হয়ে ওই ভোট ব্যাংকের রাজনীতি থেকে বেরিয়ে আসছে। এখানে হিন্দু মুসলমান এটা কোনো ফ্যাক্টর নয়। যেমন সমগ্র হিন্দু সমাজের স্বঘোষিত ঠিকাদার বিজেপি, ওরা মনে করে, কিন্তু হিন্দুরা কিন্তু বিজেপিকে তাদের দায় দায়িত্ব অর্পণ করেনি, কোথাও ঘোষণা করেনি। তারাও নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে, কারণ আজকে গ্যাসের দাম 957 টাকা, তাদেরকেও কিনতে হচ্ছে। যেমন আব্দুল চাচাকে কিনতে হচ্ছে, রামু কাকাকেও কিনতে হচ্ছে, বেলডাঙ্গার মানুষকেও কিনতে হচ্ছে। ঠিক একইভাবে যে তৃণমূল সরকারও কিন্তু মুসলমানদের এই সমস্ত দায় দায়িত্ব নিয়ে বসে নেই, বা মুসলমানরা দায় দায়িত্ব তুলে দেননি। হ্যাঁ, বিভিন্ন কারণে ভারতবর্ষে সংখ্যালঘুরা থেকে আরম্ভ করে আদিবাসী বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভরসা করেছে, এক্ষেত্রে হয়তো তৃণমূলকে করেছিল, কিন্তু সে জায়গা থেকে বেরিয়ে এসে মানুষ এখন মুক্তি খুঁজছে। এখন মানুষের যে দৈনন্দিন রুজি রুটির চাহিদা, পেটের চাহিদা, সেখান থেকে মানুষ নতুন সমীকরণ খুঁজছে। যদি বলা হয় বেলডাঙ্গাতে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে এসডিপিআই তাদের সীমিত ক্ষমতা বা যতটুকু ক্ষমতা আছে, আইএসএ তাদের ক্ষমতা, সমস্ত ক্ষমতা দিয়ে মানুষকে একটা নতুন একটা মুক্তির পথ দেখাতে চাইছে। আশা করি বেলডাঙ্গা সে একই রাস্তায় হাঁটবে। বিশেষ করে মুর্শিদাবাদের কথা বলতে গেলে, মুর্শিদাবাদের সংখ্যালঘু এরিয়া, এবং বলতে গেলে সবচেয়ে পিছিয়ে পাওয়া একটা জিনিস। তার সঙ্গে সঙ্গে মুসলিমের বেলডাঙ্গা অঞ্চল যদি আলোচনা করি, তাহলে শিক্ষার দিক থেকে এমনি সংখ্যালঘু এরিয়া, শিক্ষার দিক থেকে তারা এমনি পিছিয়ে আর কি। এর আগে বামফ্রন্ট সরকারের সাচ্চার কমিটির রিপোর্ট থেকে যত কিছু বলেন, সেখানে আপনাদের ভাবতা কলেজ, সেই ভাবতা কলেজের এই যে অবকাঠামো দিক দিয়ে যে সমস্যা রয়েছে, বা একাডেমিক দিক দিয়েও সেভাবে কিন্তু একটা উন্নতি হয়নি। মানে এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভাবতা এমন একটা এলাকা, এলাকার মধ্যে যে শিক্ষার প্রসার অনেক আগে থেকেই আছে। আমরা জানি যে জমিদাররা, ভাবতা যারা ছিলেন, তাদের শিক্ষার প্রতি যে আগ্রহ ছিল, ভাবতা আদি জাহাই মাদ্রাসা বা রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, তাদের যতটা উদ্যোগ ছিল, এলাকার মানুষ ভাবতার বা যারা ভাবতা সংশ্লিষ্ট যারা আছেন, তারাও কিন্তু ততটাই বর্তমান শিক্ষা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগ্রহী। তো এই প্রথম একটা কলেজ বলতে পারেন বা সরকারি একটা প্রতিষ্ঠান বলতে পারেন, যেখানে জমি জাত নিয়ে বিভিন্ন আন্দোলন আমরা দেখেছি, নন্দীগ্রাম দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে ভাবতার মানুষ বা এলাকার মানুষ 18 বিঘা জমি সরকারের হাতে তুলে দিয়েছিল শুধুমাত্র একটা কলেজ করার জন্য। দুবার শিলান্যাস হয়েছে, কিন্তু কলেজ হয়নি। এটা মনে হয় যে কোনো একটা পরিকল্পিত ছক হতে পারে, যে সংখ্যালঘু এলাকার উন্নয়ন হয়তো বা যারা শাসক দলে আছেন বা শাসক যারা আছেন তারা চাইছেন না। যদি চাইতেন, এখানকার বেলডাঙ্গা ব্লকের যারা 3টে পার্টে ভাগ আছে, 3টে এমএলএ আছেন, তো বেলডাঙ্গার যিনি মানে সদিচ্ছার অভাব অবশ্যই আছে, এবং বহরমপুর বিধানসভার যিনি বর্তমান এমপি আছেন, তিনি ওই দাবি কখনো তুলেছেন বলে আমাদের মনে হয় না। আমরা চাই আগামী দিনে যারাই সরকারে আসুন, বেলডাঙ্গা দাবিটা, বেলডাঙ্গা যে ভাবতা কলেজ, এই কলেজের দাবি যেন সর্বাগ্রে অগ্রাধিকার পাই, কারণ শিক্ষার সঙ্গে কোনো আপোষ নয়, এলাকার মানুষ এটা মেনে নেবে না। একটা প্রশ্নে যাচ্ছি যে এই বেলডাঙ্গার সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে প্রার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে। যে আমরা বারবার দেখতে পাচ্ছি যে বারবার একজন এক এক প্রার্থী বা এক এক রাজনৈতিক ব্যক্তিত্ব বারবার তারা কি করছে, দল পরিবর্তন করছে, এক দলে থেকে অন্য দিকে যাচ্ছে। এখানে যে সাধারণ যারা ভোটাররা আছে, সেটা কতটা তাদের আদর্শের দিক থেকে দেখবেন, নাকি তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এসব করছে, বা আছে রাজনৈতিক যে নৈতিকতা, মোরাল ভ্যালু বলে একটা জিনিস থাকে, সেটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? এটা কি প্রশ্নবিদ্ধ নয় নৈতিকতার দিক থেকে রাজনীতি? দেখুন, এই দল পরিবর্তনের সঙ্গে রাজনৈতিক দর্শনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বেলডাঙ্গা বিধানসভাতে দেখি, বেলডাঙ্গা বিধানসভার যিনি ভারতীয় জনতা দল বিজেপির প্রার্থী,
তার মতো দল পরিবর্তনে অভ্যস্ত খুব কম মানুষ আছেন। তিনি একটা সময় আরএসপি করতেন, তারপর আমরা দেখেছি তাকে কংগ্রেস করতে, আমরা তাকে তৃণমূল করতেও দেখেছি, এখন তিনি ভারতীয় জনতা দলের প্রার্থী হয়েছেন। তো কোনো কারণে যদি দেখা যায় যে 4ঠা মে যখন রেজাল্ট বের হবে, যদি তৃণমূল সরকার যদি আবার ফিরে আসে, যদি উনি যদি কোনো কারণে জিতে যান, তো সর্বপ্রথম যে বিধায়ক দল পরিবর্তন করবেন তিনি ভরত ঝাওয়ার পেলেঙ্গার প্রার্থী, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শিফট হয়ে যাবে। একদমই। দাদা এবার আসি যে বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকদের হার বেশি, যারা পশ্চিমবঙ্গ থেকে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন কাজের সূত্রে, রুজি রোজগার তাগিদে। মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম, মুর্শিদাবাদ মালদা থেকে যায়। এবং বেলডাঙ্গায় বা মুর্শিদাবাদে সেভাবে কিন্তু শিল্প গড়ে ওঠেনি। আগে যে চিনির মিলটা ছিল, সেই চিনির মিল কিন্তু এখন বন্ধ হয়ে পড়ে আছে। সেই চিনির মিল যে খুলছে না, বা চিনির মিল যদি খুলতো বা তার বদলে যদি ওখানে যদি অন্য কোনো শিল্প হতো, তো সেই শিল্পর ব্যবস্থা অনেক মানুষের রুজি রোজগার হতো। তো যেটা অনেকদিন আগে এই এলাকার অর্থনৈতিক একটা মেরুদণ্ড ছিল, সেটা আজকে বন্ধ হয়ে পড়ে আছে। এটার খোলার ব্যাপারে কোনো পরিকল্পনা, সদিচ্ছারও দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে। এই ব্যাপারে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, নবাবী পিরিয়ড থেকে মুর্শিদাবাদ জেলা একটা সমৃদ্ধশালী জেলা, শিল্পে অনেক এগিয়ে ছিল। বেলডাঙ্গা তো আর ব্যতিক্রম নয়, আমরা বেলডাঙ্গার গামছাটাই শুনতে পাই, কিন্তু বেলডাঙ্গার কুটির শিল্প যথেষ্ট উন্নত ছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা বলি চিনির কল চালু করব, সেটা একটা অপ্রাসঙ্গিক কথা, কারণ এখন সেই ক্ষেত্রটা নেই। কিন্তু ওই যে জায়গাটা আছে, অন্য এই জায়গাটা এবং বেলডাঙ্গা যে চারিদিকে যে কৃষি নির্ভর, যে কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক যে শিল্প বা পাট কেন্দ্রিক যে শিল্প, সেটা যদি সরকারের সদিচ্ছা থাকতো তা অনেক আগে করতে পারতো, অনেক মানুষের কর্মসংস্থান হতো। সে বিষয়ে আগের সরকারের কোনো সদিচ্ছা ছিল না, এখন যারা 15 বছর কাটালেন তাদের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাই না। তাও তো বারবার প্রতিশ্রুতি দিয়ে যান। প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কার্যকরী দেখিনি, বরং আমরা যেটা শুনতে পাই যে ওই জমি নাকি প্রমোটারদের হস্তগত হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। তো আমরা চাই বেলডাঙ্গাতে ওই জায়গাতে যদি এখানে শিল্প না হয় তাহলে তো আবার পরিযায়ী শ্রমিকদের আবার তো বের হতে হবে। অবশ্যই পরিযায়ী শ্রমিকরা বাইরে যাবে, মার খাবে, নিয়ে রাজনীতি হবে। কিন্তু অ্যাকচুয়ালি যেই তিমিরে সেই তিমিরে পড়ে যাবে। যে তিনবার সেই তিনবারই পড়ে থাকবে। শিল্প অবশ্যই দরকার, এবং সেটা কৃষিজ শিল্প। কৃষিজ শিল্প হলে পরেই সব থেকে বেশি ভালো, যেহেতু এখানে সারাউন্ডিং যে এরিয়াটা আছে, এখানে খুব উন্নত মানের ফসল যেগুলো হয়, সেই ফসল ভিত্তিক যে আম বলি বা কাঁচা যে সবজিগুলো হয় সেগুলো সংরক্ষণ বা আরো যে ফুড প্রসেসিং যে শিল্প। পাঁচড়া রেলগেট, হাজার হাজার মানুষ সেই পথ দিয়ে যাচ্ছে। রেল যখন আসে, গাড়ি থমকে যায়, ট্রাফিক জ্যাম, অসুস্থ মানুষ, মানুষের দৈনন্দিন রুজি রোজগার, কেউ অফিসে যায়, কলেজে যায়। এই যে হাজার হাজার মানুষের দোকান এবং 100 কোটি টাকার একটা প্রকল্পের খবর শোনা যায়। তো এখানে কি প্রশাসনিক দিক থেকে কি ব্যর্থতা আপনি বলবেন যে এখনো সেটা সুরাহা হলো না? দেখুন, এই পাঁচরাহা রেল গেট মানুষের দৈনন্দিন একটা সমস্যা এবং জ্বলন্ত সমস্যা। তো এটার কথা বলতে গিয়ে একটা গল্প মনে পড়ে যায়। তো গল্পটা পুরো বলছি না, সবাই জানেন যে কোনো এক রাজা কোনো এক গায়কের গান পছন্দ হয়েছিল, তো অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি, তারপরে কিছুই পায়নি। তো তারপরে রাজা বলেছিলেন যে "ये लेने देने का बात कहाँ से आ गया रे बेटा, तूने मेरे कान पे खुश किया, मैंने तेरे कान पे खुश किया"। যখনই ভোট আসে আমরা জুমলা, অবশ্যই জুমলা। এর আগে আমরা দেখলাম যে 100 কোটি টাকা স্যাংশন হয়েছে, হয়ে যাবে। এখন যিনি ভারতীয় জনতা দল থেকে প্রার্থী হয়েছেন, তিনি বলছেন 18 মাস সময়, 18 মাসের মধ্যে। তো বেলডাঙ্গা বিধানসভা এটা তো বা রাজ্য সরকারের হাতে তো এই ব্রিজটা নয়, তাহলে একটাই বেলডাঙ্গার এমএলএ হবে এবং 18 মাসের মধ্যে এই ব্রিজটা করে দেবেন, এটা হাস্যকর। বা ওই যে "तूने मेरे कान को खुश किया, मैंने तेरे कान को खुश किया", এ ছাড়া আর কিছু মনে হচ্ছে না। এ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো উদ্যোগ বা রাজ্য সরকারের পক্ষ থেকে সেই প্রচেষ্টা চোখে পড়ার মতো নাই। জনসাধারণের যে মৌলিক চাহিদাগুলো কথা উঠে আসে, সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য পরিষেবার কথা বলতে গেলে বেলডাঙ্গার মানুষের বিভিন্ন সময়ে অনেক দিনের দাবি যে বেলডাঙ্গায় একটা সুপার স্পেশালি হসপিটাল হবে। কিন্তু সেখানে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। মানুষের এই ভোগান্তি দূর হবে কবে? দাদা আপনি কি মনে করছেন? দেখুন, স্বাস্থ্য এমন একটা বিষয়, মানুষের একটা মৌলিক চাহিদা এবং একটা মৌলিক অধিকার এর মধ্যেই পড়ে। তো সে জায়গাতে দাঁড়িয়ে বর্তমান সময়ে যে হারে জনসংখ্যা বেড়েছে এবং মানুষের যে হারে ডাক্তারমুখী বা যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা, হেলথ ইস্যু, তাতে প্রত্যেকটা ব্লকে সুপার স্পেশালিস্ট হাসপাতাল থাকা উচিত। তার এবং এই একইভাবে বেলডাঙ্গাতেও অবশ্যই একটা সুপার স্পেশালিস্ট হাসপাতাল থাকা উচিত। কারণ বেলডাঙ্গা যে এরিয়াটা, বেলডাঙ্গা নওদা এবং রেজিনগর এবং টোটাল বেলডাঙ্গা, এটা টোটাল একটা কনজেস্টেড এলাকা। তো সেখান থেকে কোনো উদ্যোগ দেখা যায় না। এই ভোটের আগে, কিছুদিন আগে একটা যে সিজার করার যে একটা সিস্টেম নাকি চালু করা হয়েছে, তো ওইটা সেটা কতটা বাস্তবতা হয়েছে সেটা জানা নেই। সেটা সামান্য কারণেই তো, সামান্য স্বাস্থ্যের জন্য তাদেরকে দূর দূরান্তে ছুটতে হচ্ছে। হ্যাঁ, পরিকাঠামো নেই। স্বাস্থ্য ব্যবস্থাটা যে আপনার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এলে পরেও যে পেয়ে যাচ্ছে এমনটা তো নয়, দালাল চক্র ভরে গেছে। দুর্নীতির আপনি একেবারে একেবারে মুর্শিদাবাদ জেলাতে সাধারণ কোনো মানুষ গিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এখন পরিষেবা পাই বলে আমাদের মনে হয় না। আর হ্যাঁ, আর বেলডাঙ্গাতে যেটুকু আছে নাম কাওয়াস্তে, ওই সাইনবোর্ড হয়ে আছে, জাস্ট রেফার করা ছাড়া কিছুই হয় না।
তো সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই একটা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রত্যেকটা ব্লকে থাকা উচিত এবং একই সঙ্গে বেলডাঙ্গাতে থাকা উচিত। আরেকটা বিষয় যেটা উঠে আসছে বারে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের, যে এদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরকে বারবারই আহ, তাদের নাগরিকত্বের বিষয়টা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। এখানে একটা মানবাধিকারের প্রশ্ন চলে আসে, মানুষের যে মৌলিক অধিকার, তার সঙ্গে তাদের যে একটা নিরাপত্তা, তাদের নিরাপত্তা কি লঙ্ঘন হয়েছে, তারা কি শঙ্কিত যে তাদের নাগরিকত্ব চলে যাবে। তো এই নিরাপত্তা কোনো মানবাধিকার, এখানে প্রশাসনের ভূমিকা বা বেলডাঙ্গার মতন একটি এলাকায় প্রশাসন কতটা ভারসাম্য রাখতে সচেষ্ট হয়েছে বলে আপনি মনে করছেন? দেখেন, মানুষের অধিকার, যতগুলো অধিকার আছে তার মধ্যে নাগরিকত্বের অধিকারের থেকে বড় কিছু সারা বিশ্বে আর নেই কোনো অধিকার। এবং তারপরে পরেই মানুষের বেঁচে থাকার জন্য যে খাদ্য, বাসস্থান, চিকিৎসা যেগুলো দরকার হয়, হ্যাঁ, ওগুলো একটা অধিকারের মধ্যে পড়ে। তো কর্মের যে অধিকার, একটা ভারতীয় নাগরিক সে ভারতের সর্বত্র যেতে পারে, সেখানে বাস করতে পারে যে কোনো জায়গাতে, তার সুবিধা মতো পছন্দ মতো জায়গাতে, সে কোনো জীবিকা নিতে পারে। সেই জীবিকা নিতে গিয়ে যখন সে বারবার হেনস্থা হচ্ছে, রাজ্যে জেলাতে কাজ পাচ্ছে না, তো তখন কোনো প্রতিবাদ করতে গেলে পরে তারপরে যে কেন্দ্রীয় যে এজেন্সি, আমরা তাকে এনআইএ বলি, বা বিভিন্ন সময় ইউএপিএ যে ধারাগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে এবং যে সেন্ট্রাল ফোর্সকে ইউজ করা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সিকে ইউজ করা হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য সরকারের ভূমিকাটাও যে খুব একটা আশা করবো সেটা নয়। ভূমিকা পালন করছে, একেবারে চুপচাপ বসে দেখছে। দেখুন, একটা মানে ব্যাপারটা এমনটা হয়ে গেছে না, রাজ্যে যারা শাসক দল তারা চাইছে যেন যে বাচ্চা সোজা বাড়না গাবার সিং আ জায়গা, সবসময় একটা ভয়ের রাজনীতি তৈরি করা, সংখ্যালঘুদের মধ্যে একটা সবসময় একটা ভয় থাকবে। আর কেন্দ্রের শাসক দল যারা আছে তারা চাইছে যে এমন একটা পরিস্থিতি তৈরি করো যে সংখ্যালঘুদের উপরে অত্যাচারটা কেমনভাবে বাড়াও যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ খুশি হয়ে যাবে, ভোটার তাদেরকে এমন এমনি দিয়ে দেবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংখ্যালঘু এবং আদিবাসীরা আজকে তাদের যে বেসিক যে অধিকার, না রাইট, মৌলিক অধিকারগুলো থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত, এবং প্রশাসন সেটাকে একেবারে বুলডোজার দিয়ে মারিয়ে দিচ্ছে। মানে আন্দোলন করার ক্ষেত্রে এই যে দিল্লি গিয়ে আন্দোলন করো, এই হ্যাঁ, আমরা দেখেছি যে একমাত্র পশ্চিমবঙ্গে অলিখিতভাবে আন্দোলন করার অধিকারটা এখানকার শাসক দলেরই আছে। গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার বারবার খর্ব হচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর, যেটা মানুষের মুর্শিদাবাদ জেলাতে 4.5 লাখের উপরে মানুষের নাম কেটে গেল, অথচ প্রতিবাদ করার কোনো অধিকার নেই। আমার কাছে যতটুকু খবর আছে, একটা মানবিক অধিকার সংগঠন তারা প্রোগ্রাম করতে চাইছে, করতে দিচ্ছে না। এখানকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নাকি জানানো হয়েছে যে আমরা কোনো প্রোগ্রাম করতে দেব না। প্রোগ্রাম করতে দেবো না মানে এটা কি? মানেটা কি? এখানে মানুষের কণ্ঠরোধ করতে আছে। মানুষের কণ্ঠরোধ করতে চাইছে, এখানে একটা অঘোষিতভাবে জরুরি অবস্থা চলছে। দাদার সঙ্গে আজকে আলোচনায় পরিষ্কার, বেলডাঙ্গার মানুষ উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। রাজনৈতিক প্রতিশ্রুতি অনেক আছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে আসল চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন ভোটাররা, এদেশের নাগরিকরা, তারা কার উপর আস্থা রাখবেন। তো দাদা, এখানে শেষের দিকে চলে আসি। তো আমি বলছিলাম যে এই শেষকালে আপনি এখানে কি মনে করছেন, আপনি কি বার্তা দিতে চাচ্ছেন বেলডাঙ্গাবাসীকে তথা রাজ্যবাসীকে এবং আপামর জনসাধারণ? দেখুন, আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে সারা রাজ্যের মানুষ, সে এখানে হিন্দু না, মুসলিম না, রাজ্যের মানুষ একটা পরিবর্তন চাইছে, মানে বিকল্প একটা বিকল্প একটা রাজনীতির দিকে ঝুঁকছে। তারা এই যে হিন্দু হিন্দু বা মুসলিম মুসলিম এই জায়গাটা থেকে বেরিয়ে, যে আমাদের চিরদিনের যে ঐতিহ্য, হিন্দু মুসলিম একে অপরের যে ভাই, একে যে সহমর্মিত, একের সঙ্গে যে বাস, সেই বাসটা করা, এবং যে নিরাপত্তা, যে এখন দেখবেন যে সামাজিকভাবে যে একটা যে বৈষম্য, যে মেরুকরণ শুরু হয়েছে, সেখান থেকে বেরিয়ে নতুন একটা পথ খুঁজতে চাইছে। বেলডাঙ্গা মানুষের তো ব্যতিক্রম নয়, এবং আগামীতে আমার মনে হয় না যে বেলডাঙ্গাতে যে কোনো মেরুকরণের রাজনীতি, বা যে ভারতীয় জনতা দলের যে উগ্র মেরুকরণ, বা যে এই যে তুলে দেবো, উড়িয়ে দেবো, তাড়িয়ে দেবো, এই রাজনীতিকে বেলডাঙ্গার মানুষ সমর্থন করবে বলে মনে হয় না। তাতে বেলডাঙ্গার মানুষ ওই রাজনীতি প্রত্যাখ্যান করবেন, বিকল্প অবশ্যই বেছে নেবেন। বিকল্প রাজনীতির কথা আপনি উল্লেখ করলেন, বিকল্প রাজনীতির কথা বললে বেলডাঙ্গা এখন সারা ভারতে একটি হট টপিক। তো বেলডাঙ্গা একটা নতুন রাজনৈতিক দল কিছু মাস আগে তারা নিজের ঘোষণা করেছে, এবং সেই রাজনৈতিক দলে সংখ্যালঘু ভোট টানার একটা আপ্রাণ চেষ্টা করেছে, এবং তারা উন্নয়নের নাম নিয়ে সংখ্যালঘু ভোটকে, সংখ্যালঘু মানুষদের তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার একটা আশ্বাস দিচ্ছে। সেক্ষেত্রে কি এই সমস্ত দলগুলো তারা কি সঠিকভাবে কি সংখ্যালঘুর যে দাবি দাওয়া তারা তুলে ধরতে পারবে, নাকি শুধু ভোটের রাজনীতি বা ভোট কাটাকাটির রাজনীতিতে বা নিজের ব্যক্তিগত স্বার্থ বা পরিবারতান্ত্রিক একটা স্বার্থকে সিদ্ধির জন্য কাজে ব্যবহার করছিল? দেখুন, এই রাজ্যের একটা কবিতা আছে, কোন এক মহান কবি নাকি লিখেছেন, এপাং ওপাং ঝপাং। তো এই এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং নাকি একটা বলে।
তো তার দলের কিছু বিধায়ক, কিছু মন্ত্রী, কিছু সাংসদ দেখি তারা এগুলোতে অভ্যস্ত। তা তারা কখন কোন দিকে থাকেন আর কখন কি করেন, কখন কে দল খুলে বসছেন, কখন দল সেই দল বন্ধ হয়ে যাচ্ছে, এও তো চলতেই থাকবে। এটা সাধারণ মানুষকে একটা বিভ্রান্ত, রাজনৈতিক সার্কাস রাজনৈতিক সার্কাস বলেন বা জোকস বলেন, একটা সাধারণ মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলা, যে যেখানে আমার জনপ্রিয়তা কমে গেছে সেখানে আমি অন্যভাবে মানুষকে কিভাবে কি করা যায়। এখানে আর এক প্রয়াত হয়েছেন মুকুল রায়, উনি তো বলেইছিলেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল, এরকম একটা কথা। তো বিভিন্ন রকম কৌশলে আসছে। এটা আসলেই মানুষ, যে রাজনৈতিক দলগুলো, আমি দল একটা খুলতেই পারি, কিন্তু যারা রাজনীতির ছাত্র বা রাষ্ট্রবিজ্ঞানের যারা ছাত্র, তারা, তাদেরকে যদি বিশ্লেষণ করতে দেওয়া হয়, তাহলে এখন যে দলগুলো এই ভোটের আগে সদ্য যেগুলো খোলা হয়েছে সেগুলো কোনো রাজনৈতিক দলের ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে কিনা, এটা নিয়ে একটা বড় বড় প্রশ্ন আছে। কারণ এগুলো দলের, আদর্শ নীতি নৈতিক এরা রাজনৈতিক দলের মধ্যে পড়ে বলে মনে হয় না, অন্তত আমাদের মনে হয় না যে এটা কোনো রাজনৈতিক দল হতে পারে। মানে ষষ্ঠ ঋতুর মতো একটা ভোটের সিজন আসলে কি এরকম কিছু একটা। এই তো, এই বাচ্চা ছেলেরা পাড়ায় পাড়ায় সরস্বতী পুজোর সময় একটা মণ্ডপ খুলে দেয় দু চারজন মিলে, তারপরে পুজো হয়ে গেল আবার সবাই একসঙ্গে হয়ে গেল। তো এই একটা পাড়ায় পাড়ায় একটা মণ্ডপ খুলে দেওয়া, তাছাড়া আর কিছুই নয়। বেলডাঙ্গার প্রতিশ্রুতি বনাম বাস্তবতা, এই জায়গায় দাঁড়িয়ে আপনার আপামর জনবাসী, আপামর রাজ্যবাসীর কাছে আপনার কি বার্তা থাকবে? দেখুন, এই বাংলার মানুষ দুই ফুলের এই যে অপকৌশল থেকে বেরিয়ে আসতে চাইছে, একটা নতুন একটা বিকল্প চাইছে। মানে ফুলে ফুল হতে চাচ্ছে। ফুলে ফুল আর হতে চাইছে না। ফুলে ফুল, এপ্রিল ফুল বাংলার মানুষ খুব হয়েছে 15 বছরে, আর সে ফুল হতে চাইছে না, মানুষ বেরিয়ে আসতে চাইছেন। আশা রাখি সারা বাংলার সঙ্গে সঙ্গে বেলডাঙ্গার মানুষও বিকল্প বেছে নেবেন। তো আপনারা দেখছিলেন বেলডাঙ্গার প্রতিশ্রুতি বনাম বাস্তবতা। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মুকুল হক, এবং আমি আপনাদের সঙ্গে ছিলাম রাজেশ কবির। আপনাদের আবার আমি স্বাগত জানাবো আমাদের ভোটার নতুন এপিসোড নিয়ে। আমরা আবার আসবো। সকলে ভালো থাকবেন। আপামর রাজ্যবাসীর কাছে আমার আবেদন থাকবে, শুভ শক্তি সম্পন্ন মানুষদের শুভ বোধের উদয় হোক। আমরা সকলে শান্তিপূর্ণভাবে থাকি। অসংখ্য ধন্যবাদ।